স্বাদের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে সেই এক পশলা বৃষ্টিতে পথের ধুলোর সাথে মিশেই। শোভা যখন জানতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছে, মানুষটা আর নেই পৃথিবীতে। নবীজি বলেছে, যদি তুমি তোমার চরিত্র হারিয়ে ফেলো তাহলে তুমি সবকিছুই হারিয়ে ফেললে। স্বাদও তার সাক্ষী। শোভা প্রথমে বুঝতে বা মানতেই পারল না স্বাদের মৃত্যুর ব্যাপারটা, কিন্তু মানতে হলো। চিৎকার করে কাঁদলো। কেন কাঁদলো নিজেই জানে না। তবে কি ওর মনে কোথাও স্বাদের জন্য অনুভূতির কোনো টুকরো রয়ে গিয়েছিল? ভালোবাসা কখনো মরে যায় না, হয়তো চাপা পড়ে যায় কোনো কিছুতে। স্বাদের লাশ নিয়ে আসা হলো শোভাদের বাড়িতে। শোভা দেখলো না স্বাদকে, ঘরে বসে রইল। রাফু তুতুল মাকে জিজ্ঞেস করলো, আমাদের বাবা কি আর নেই আম্মু? কি বলবে শোভা? এটাই ওর কপালে লেখা ছিল। মানুষটার মৃত্যু তো সে কামনা করেনি, তবুও কেন এমন হলো? না, নেই, মরে গেছে। শোভা কান্না চেপে বলল, মরে গেছে। আম্মু, তোমার কান্না পাচ্ছে? তাহলে কাঁদছো না কেন? কাঁদতে নেই বাবা। তাহলে দাদুমা কাঁদছে কেন? তুমি কষ্ট পেলে যেমন আমি কাঁদি, তেমনই তোমার বাবাও তো ওনার ছেলে, তাই কাঁদছে। আমাদের বাবা কি আর ফিরে আসবে না? জানি না বাবা, তুমি চুপ করো, নানা ভাইয়ের কাছে যাও। আম্মু, তুতুল কাঁদছে। কোথায় ও? বারান্দায় একা বসে আছে, এলো না আমার সাথে। আচ্ছা আম্মু, আমরা অনেক বড় হব, তোমার দুঃখ ঘুচিয়ে দেব। রাফুর এই কথাটাই শান্তির বার্তার মতো ছড়ালো চারদিকে। শোভা আর কিছু বলল না। সন্তানদের বাবা ছাড়া কি শোভা নিজেই করলো? ওই কি দায়ী ছেলে মেয়েদের কান্নার জন্য? এসব কেন ওর ভাগ্যে লেখা ছিল? কেন শোভা কি জীবনে কষ্ট পেতে আর কাঁদতেই এসেছে? রাফুকে জিজ্ঞেস করলো, তোমরা কি মনে মনে আমাকে খারাপ ভাবছো? চাইলে যেতে পারতে বাবার সাথে। চাইছিলাম না। উনি যদি ভালো হতো তাহলে তোমাকে নিয়েই ফিরতাম আম্মু। রাফু, তুমি আমাকে একা থাকতে দাও। আমার ওসব রক্ত দেখতে ভালো লাগে না, কিন্তু ওনার জন্য মায়া হচ্ছে। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? হুম। মরে যাওয়ার সময় কি ওনার খুব কষ্ট হয়েছে, তাই না? তখন কি আমাদের কথা ওনার মনে হয়নি? শোভার মনটা খচখচ করতে লাগলো। সত্যিই কি ওই কঠিন সময়টাতে শোভাদের কথা স্বাদের মানসপটে ভেসে উঠেছিল? ঠিক কি চাইছিল ওই খারাপ মানুষটা? ওদেরকে কি তার মৃত্যুর জন্য দায়ী ভাবছে, নাকি অনুতপ্ততার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল স্বাদ? এক পশলা বৃষ্টি কি ওর জীবনটাতে শান্তি এনে দিয়েছে? আরো কিছুকাল বেঁচে থাকলে তো কোনো ক্ষতি হতো না। তবে কেন একটা জীবন অতি স্বল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, আর শোভার জন্য রেখে গেল কষ্টের পাহাড়? এতদিনে তো শোভা নিজেকে মানিয়ে নিয়েছিল জীবনের সাথে। লোকটা আবার উলটপালট করে দিয়ে গেল। কি শান্তি পায় ওকে এমন কষ্ট দিয়ে, সেটা ওই স্বাদ নামক ব্যক্তিটিই জানে। রিডিকিউলাস। রাফু ঘর থেকে চলে গেল। কয়েকজন প্রতিবেশী আত্মীয় এসে শোভাকে নিয়ে বিলাপ শুরু করলো। কিভাবে থাকবে বাচ্চা নিয়ে, চলবে কিভাবে, আরেকটা বিয়ে করবে কিনা, এইসব। তারা জানতো না শোভার সাথে কাগজে কলমে ওই ব্যক্তিটির ছাড়াছাড়ি অনেক আগেই হয়ে গিয়েছে, অথচ এই মানুষগুলো এতদিন শোভাকে বাঁকা নজরে দেখতো। রাস্তায় বেরুলে আর চোখে দেখতো, কানাঘুষা করতো। বিকেলবেলা মহিলাদের আড্ডার প্রধান বিষয়বস্তু ছিল রমজান সাহেবের মেয়ে শোভার বর কই। বাচ্চাগুলো কি অবৈধ নাকি? এগুলো শুনতে শুনতে এতকাল কেটেছে শোভার। আর আজ এসেছে সিম্প্যাথি দেখাতে। ওসব মন মানসিকতার মানুষগুলোর জন্যই সমাজে আজও মেয়েরা নর্দমার কীটের মর্যাদা পায়। এর শেষ কোথায় জানে না শোভা, কিন্তু এই সমাজ ব্যবস্থা খুব দ্রুতই পাল্টানোর প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। ডিভোর্সি নারী মানেই খারাপ নয়, হতে পারে সে অমানসিক অত্যাচার নির্যাতনের শিকার। তাই সবসময় নারীদেরকে বাঁকা চোখে না দেখে বিষয়টা তলিয়ে দেখুন। দেখবেন বিপরীত পক্ষ থেকে মেয়েটি কতটা কষ্ট, অপমান, নির্যাতন সহ্য করে এসেছে। পরকীয়া, শারীরিক চাহিদা, যৌতুক, এসব আজকাল সামাজিক দূষিত করে ফেলেছে। অথচ সবাই বাঁকা চোখে তাকিয়ে আঙুল তুলে দেখাবে মেয়েটার ডিভোর্সি, চরিত্রহীন, বেলেল্লাপনা করে বেড়ায়, তাই তো ওর সংসার ভাঙলো। মহিলাদের এসব বিলাপ শুনে সবার ভেতর খারাপ লাগা কাজ করলো, কেঁদেই দিল। একসময় ভালোবাসতো স্বাদকে। কষ্ট যতই দিক, ভালোবাসা কিন্তু সবকিছুর ঊর্ধ্বে। ওদের কখনো মিল হওয়া সম্ভব ছিল না, ভাগ্যটাই হয়তো এমন ছিল। ইচ্ছে করলেই পাল্টানো যেত জীবন। মিলি এলো, ওরও ভীষণ খারাপ লাগছে, কিন্তু মহিলাদের এসব দেখে ও সবাইকে এক প্রকার রেগেমেগে কিছু করা কথা বলে ঘর থেকে বের করে দিল। বিরক্ত হয়ে ওরা চলে গেল। মিলি শোভাকে বলল, যাবি শুবি? কোথায়? সাত ভাইকে দেখতে। তোর মুখে অনেক বছর পর শুনলাম সাত ভাই। সবসময় ডাকতাম, কিন্তু মেজাজ খারাপ হলে ভুলে যেতাম। বুঝি আমি। যাবি না? আর কখনো দেখতে পারবি না, শেষ বেলা দেখে নে। আমি দেখতে চাই না, অন্তত ওনার মায়ের জন্য। কেন? উনি নইলে কষ্ট পাবে সুবি। মহিলাটা বড্ড ভালো। কেউই নেই ওনার, স্বামী সন্তান সবাই তো ছেড়ে গেল। তোকে তো মেয়ে মেনেছে, যা না তুই একটু। তুই বলছিস? সময় কঠিন, সময়ে নরম। যখন যা হওয়া দরকার তখন তাই হতে হয়। সাদের মা রুমেলা খবরটা শুনে অনেক শকড হলো। ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লো। সবাইকে এক নজর দেখানো হলো।
মিলি নিয়ে এলো শোভাকে, দেখলো খারাপ মানুষটাকে একবার, তারপর চলে গেল। কাফন দাফন করানো হলো চট্টগ্রামেই। রোমেলা এক পর্যায়ে স্ট্রোক করে ফেললো, ওনাকে হসপিটালাইজড করা হলো। অবস্থা শোচনীয়, কিন্তু সাইফের আন্তরিক প্রচেষ্টায় সেবার উনি বিপদমুক্ত হলেন। ছেলের কথা ভেবে উনি কান্না করলেন, কিন্তু তখন পৃথিবী নামক গ্রহটিতে উনি একটি বিন্দুর মতোই একা, পাশে আর কেউই রইল না। সেই সময় ওনার পাশে দাঁড়ালেন শোভা। শাশুড়িকে নিয়ে শুরু করলো নিজের পথ চলা, যে পথ চলাতে প্রতিটি ধাপে ধাপে অপমানিত হয়েছে শোভা। কারণ ওর স্বামী নেই, সংসার নেই, সমাজে এমন নারীর কোনো দামই নেই। সিঙ্গেল মাদার, বিধবা নারীর যে কতটা অবহেলিত সেটা বোঝানোর ক্ষমতা কারণ নেই। মিলির নিজের সংসার হলেও ওর সব ভাবনা আজ শোভার জন্য বরাদ্দ। ছোট্ট একটা মেয়ে, ওর নাম মিশু। রাফু তুতুল ওকে নিজের বোন ভাবে। মা বাবা শাশুড়ি নিজের সন্তানদের নিয়ে শোভার জীবনটা এগোতে লাগলো। খুব কষ্টের সেই যাত্রা ছিল, কিন্তু কষ্টের পরেই আসে সুখ। বছর কয়েকের মাঝেই রোমেলা মারা যায়। শোভার মা বাবাও পরপর কয়েক বছরের ব্যবধানে দুনিয়ার মায়া ত্যাগ করলো। সবচেয়ে বড় আশ্রয় ছায়া হারালে শোভা। সাফিন দেশে এলো বউ নিয়ে, এখনো সে নিঃসন্তান। কয়েক মাস থেকে আবারও পাড়ি জমালো বিদেশে, এবার কানাডাতে সেটেল হলো ও। এর মধ্যে শোভার অতি পরিচিত সবচেয়ে বড় বন্ধু মিলির আশ্রয়টা ছিল। শোভাদের পাশের ফ্ল্যাটটাতেই উঠে এলো সাইফের ফ্যামিলি। মিলি নিজের স্কুলের চাকরি ছেড়ে দিল। যেহেতু শোভা চাকরি করে, তাই রাফু তুতুলকে পালন করার দায়িত্ব ও নিজের কাঁধে নিল অনেকাংশেই। মাঝে মাঝে শোভা ভেবে পায় না এমনও মানুষও হয়। এত ভালো বান্ধবীও কিভাবে পেল? কখনো এই ঋণ শোধ করা হবে কিনা, কিন্তু এটা শোধ হওয়ার নয়, কারণ পুরোটাই ভালোবাসা। ভালোবাসার কোনো ঋণ হয় না, শোধও হয় না। শোভার মাথায় হাত রাখার মতো মিলিটা সবসময় শুভের মিলিই রয়ে গেল। দিন মাস বছরগুলো এভাবেই কাটতে লাগলো। নরম নমনীয় শোভাকে এই সমাজের জন্য হতে হলো কঠোর। মানুষের ব্যঙ্গাত্মক কথাবার্তাকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে লাগলো। স্কুলের চাকরি ছেড়ে দিল, একটা ব্যাংকের ম্যানেজার পদে ওর চাকরি হলো। শোভার রূপ গুণ দেখে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি বিবাহিত এবং যার দুটো মেয়ে সন্তান আছে, সেই মাহফুজুর রহমান শোভাকে বিয়ের প্রস্তাব দিল। এছাড়া কিছু চরিত্রহীন কলিগরা ওকে কুপ্রস্তাব দিল। শোভা লজ্জায় বা ভয়ে গুটিয়ে রইল না। আগের শোভা সে নেই। লিখিত অভিযোগ জমা দিল বড় বড় কর্মকর্তাদের কাছে। কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হলো। মাহফুজুর রহমানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হলো। শোভা ওদেরকে বুঝিয়ে দিল মেয়েরা দুর্বল নয়, কিন্তু এর ফল হলো ভয়ানক। একদিন অফিস শেষে ফিরতে গিয়ে রাত হয়ে গেল। এ সময় চট্টগ্রামের এই এলাকাটাও খুব বেশি নীরব হয়ে পড়ে। সাইফ ফোন করে জিজ্ঞেস করেছিল সাহায্য লাগবে কিনা বা একা আসতে পারবে কিনা, কিন্তু শোভা সাহায্য নিল না। মাহফুজুর রহমান প্রতিশোধ নেওয়ার ইচ্ছেই সেদিন শোভাকে ফলো করছিল এবং সুযোগ বুঝে ওরা ভাড়া করা দুজন গুন্ডা ওর পিছনে লেলিয়ে দিয়েছিল। শোভার ওপর ওরা যখন অ্যাটাক করলো, তখন ফাঁকা রাস্তায় একা সুবি প্রচন্ড ভয় পেয়ে গেল। মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বুঝতে পারছিল না কি করবে। তারপর হঠাৎই ভাবলো মরবেই যখন, তখন লড়াই করে মরাই ভালো, অন্তত নিজের কাছে নিজের জিত হবে। শোভা প্রাণপণে একটা লোকের পেটে লাথি মারলো। ব্যথায় কোকিয়ে উঠে লোকটা মাটিতে বসে পড়ল। অপর লোকটা শোভার এই ব্যবহারে অবাক হয়ে গেল। এই সুযোগে শোভা দৌড় শুরু করলো। দিক বিদিক হারিয়ে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। ওদিকে যাবার উদ্দেশ্যে পা বাড়াতে কিছু একটা এসে পড়লো ওর গায়ে। হতভম্ব শোভা পিছনে তাকিয়ে দেখলো সেই গুন্ডা লোক দুটোর হাতে একটা বোতল, ধোঁয়া বেরোচ্ছে। শোভার গলা, হাত, পায়ের কিছু অংশ জ্বলছে। বুঝতে পারলো ওকে অ্যাসিড মারা হয়েছে। চায়ের দোকানদারটা দৌড়ে এলো শোভার কাছে, দেখেই দৌড়ে পালালো গুন্ডা দুজন। দোকানদার যখন বলল তোমার অ্যাসিড মারছে মা, তখন শোভার হুঁশ এলো। নিজের দিকে তাকিয়ে দেখলো সত্যি তাই। বিশ্বাসই করতে পারছিল না শোভা। গলা, হাত, পা যখন জ্বলে পুড়ে যেতে লাগলো, তখনই চিৎকার করে উঠল, মাটিতে বসে পড়ল। পেটের কাছে মাংস উঠে গিয়েছে। প্রচন্ড ব্যথা আর জ্বলুনিতে শোভার মনে হচ্ছে ওর জীবনের সমাপ্তি এখানেই। চিৎকার করে কান্না করছে, কিন্তু কেউ নেই সাহায্য করার। জ্ঞান হারানোর আগে দোকানদারের উদ্দেশ্যে শোভা বলতে পারল, আমি বোধহয় মরে যাচ্ছি চাচা। দোকানদার কাসেম মিয়া তার মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে দেখে ভয় পেয়ে গেল। কোনো মতে দুজন লোক জোগাড় করে হাসপাতালে নিয়ে গেল। ব্যাগপত্র ঘেটে ফোন নাম্বার জোগাড় করে কাসেম মিয়া সবকিছু জানালো মিলিকে। খবর শুনেই একটা চিৎকার করে মিলি অজ্ঞান হয়ে গেল। তার সুবির একই অবস্থা হলো। সাহেব মিলিকে বাবা মায়ের কাছে রেখে দ্রুত হসপিটালে চলে এলো। শোভার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না। বোনের মতো ভালোবাসে শোভাকে, ওর সব কষ্ট অনুভব করতে পারে সাহেব, কিন্তু মেয়েটা আর কত সহ্য করবে? কে করলো এই কাজ?
অত্যন্ত শোচনীয় অবস্থা হলো শোভার। কণ্ঠনালী গণ্ডদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হলো, খাবার খেতে পারতো না। পোড়া মাংসগুলোতে পচন ধরার সার্জারি করা হলো শোভার। পোড়া মাংসগুলো তুলে সেখানে প্লাস্টিক সার্জারি করা হলো। মুখে অ্যাসিড পড়েনি, সেটাই বাঁচুয়া। পুরোটা সময় সাইফ মিলি শোভার পাশে ছিল। দীর্ঘ 2 মাস হসপিটালে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জয়ী হয়ে শোভা ফিরে এলো। সাফিনকে এই ঘটনার কিছুই জানানো হলো না। শোভা বারণ করেছে, একবার যদি সাফিন শোনে শোভার এই অবস্থা তাহলে দুনিয়া উলটপালট করে ফেলবে। এমনিতে চলে আসতে চায়, কিন্তু শোভা মানা করে দিয়েছে। এত সিকিউর একটা ভবিষ্যৎ পেলে কেন শোভার জন্য চলে আসবে? কিন্তু মাসে মাসে মোটা অঙ্কের টাকা ঠিকই পাঠায়। শোভার মানা সত্ত্বেও বোন পাগল ভাই যে। শোভা পুরোপুরি সুস্থ হওয়ার পরে সাফিনকে এই ঘটনা শোভা নিজেই জানালো এবং সাফিন ক্ষিপ্ত হয়ে গেল। তৎক্ষণাৎ দেশে ফিরতে চাইল, কিন্তু শোভা আসতে দিল না। ব্ল্যাকমেল করলো এক প্রকার, ফলে সাফিন আর কিছুই করতে পারল না। এই ঘটনা এখানেই শেষ নয়। শোভা অভিযোগ দায়ের করলো থানায়। সন্দেহভাজন হিসেবে অফিসের কলিগদের দায়ী করলো। পুলিশরা তদন্ত করলো জোরালোভাবে, কারণ সাফিন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছে, যার ফলস্বরূপ পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত জোর দিয়ে এই কেসটা হ্যান্ডেল করছে। তদন্ত চালানো হলো এবং 2 জন গুন্ডা ধরা পড়ল। সাক্ষী ছিল চায়ের দোকানদার কাসেম আলী। ফলে মূল আসামি মাহফুজুর রহমানকে ধরতে বেশি বেগ পেতে হলো না। কেস কোর্টে উঠল এবং মাহফুজুর রহমানের 10 বছরের জেল হলো। চারদিকে শোভার মতো নারীর জয় জয়কার, কারণ এই লোকের বিরুদ্ধে এরকম অভিযোগ আরও ছিল। প্রমাণের অভাবে ক্ষমতাশালী এই লোকটার কিছুই করা যায়নি। শোভার সাহসের জন্য খুব প্রশংসা করল মানুষ। ওর পুরন্ত গলা, হাত পা শোভার। তবুও মায়ের মিষ্টি চেহারাটা রাফুর জীবন। ছোট থেকে মায়ের সাথে ঘটা অন্যায় দেখে রাফুর এই সমাজের প্রতি খুবই ঘৃণা এসে পড়ে। মাকে কোনোদিন কষ্ট পেতে দেয়নি ওরা দুজন। বুঝতে শিখেছে আঘাত মানুষকে শক্ত হতে শেখায়। মায়ের মতো ভুল যাতে আর কেউ না করে, সেজন্য রাফুর নিজেও মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলে। তবে বন্ধুত্ব ছিল ছেলে মেয়েদের সাথে, সেই বন্ধুত্বটাকে সম্মান করেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলোর জন্য। শোভা সবসময় সন্তানদের সাথে ছিল। 21টা বছর পার হয়ে গেল এভাবেই। তুতুল ডাক্তারি পাশ করলো, রাফু কানাডা চলে গেল পড়াশোনা করতে। কিন্তু তবুও ওরা মায়ের শিক্ষা বলেনি। নারীদের কিভাবে সম্মান করতে হয় বা মানুষ হিসেবে কিভাবে বাঁচতে হয় সেটা ওরা খুব ভালো করেই জানে। কিন্তু দিন শেষে শোভা একা মিলিয়ে আছে আজও, থাকবে সবসময়। প্রকৃতিতে বসন্ত সাজবে সবুজ, বাসন্তী সাজে। তুতুল, মিলি আর মিশুকে নিয়ে শহর ঘুরতে বেরিয়েছে। শোভা ওদেরকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। শোভা ঘরে একা। বিগত 21 বসন্তের কথা ভাবছে ও। কোনোদিন পালন করা হয়নি জাঁকজমক ভাবে, কিন্তু আজ তার মেয়ে তুতুল সেটা করেছে। পুরাতন সব ভুলে নতুন বসন্তকে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে। কিন্তু চাইলেই কি সব সাজিয়ে নেওয়া যায়? শোভা বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে রইল। সমুদ্র দেখা যায় এখান থেকে। রাফুটা থাকলে ভালো হতো, কিন্তু ছেলেটা আসতে পারছে না। বড্ড ভালোবাসত সমুদ্র। সমুদ্রের বড় বড় ঢেউ হাতছানি দিয়ে ডাকছে শোভাকে। স্থির থাকতে পারল না শোভা, বেরিয়ে এলো। একা একা যখন বালিয়াড়িতে হাঁটতে লাগলো, তখন ঝুপ করে নেমে এলো বৃষ্টিধারা। 21 বছর আগেই সেই ছবিটাই আজ রয়ে গিয়েছে, পাল্টায়নি একটুও। বৃষ্টিতে ভেজা সেই দুর্দান্ত মানবীটিকে দূর থেকে দেখে রাফু ওর মায়ের প্রতিচ্ছবি দেখতে পেল। এগিয়ে দিয়ে হাঁটতে লাগলো মহিলাটির সাথে। শোভা পাশে না তাকিয়েই বলল, বৃষ্টিতে ভেজার মতো বয়স তোমার হয়েছে রাফু। কেন হবে না আম্মু? বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হবে। বৃষ্টি তো আল্লাহ তাআলা আমাদের উপভোগ করার জন্যই পাঠায়, তাই না? বৃষ্টিতে ভিজতে হয়। আমার বয়সও হয়েছে বৃষ্টিতে ভিজার। শোভা মুচকি হাসলো। বাবার মতো কথা শিখেছে ছেলেটা। রাফু বলল, তোমার সাথে সমুদ্রের পাড়ে এভাবে বৃষ্টিতে ভিজার জন্যই আমি চাই আরো 1000 বার আমার জন্ম হোক। শোভা ছেলের দিকে তাকালো, চমকে লক্ষ্য করলো সাদের অবয়ব, সেই নাক, চোখ, মুখ, কথা বলার সুন্দর ভঙ্গি। এই কটা বছরে এত পরিবর্তন। আজ সাদের কথা মনে পড়ছে খুব। মানুষটা বেঁচে থাকলে এতদিনে হয়তো আরো কষ্ট সহ্য করতে হতো। ভালোই হয়েছে মরে গিয়ে। শোবার খুব ইচ্ছে ছিল সমুদ্রের পাড়ে সাদকে নিয়ে হাঁটবে, বৃষ্টিতে ভিজবে। ভিজছে, তবে সাদের একটা অংশের সাথে, যেটা আজ তার পুত্র রাফু। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফু হেসে বলল, বাবার মতো হয়ে গিয়েছি তাই না? আংশিক, কিন্তু ওনার মতো হলেও চিন্তাধারা অমর নয়, তোমার মতোই স্বচ্ছ। শোভা হাসলো শুধু। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে আমি এসেছি? মায়েরা সব বুঝতে পারে। আমার মন বলছিল তুমি আসবে, তাই তো সুদূর কানাডা থেকে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। ভালো করেছো। আম্মু, চলো সমুদ্রে নামি। না। কেন? এমনিতে বৃষ্টিতে ভিজছি, সমুদ্রে নামতে হবে না। তোমাকে কিন্তু 25 বছরের যুবতী লাগছে, মোটেও 45 বছরের মহিলা লাগছে না। তোমাকে 5 বছরের সেই রাফুই দেখাচ্ছে। রাফু হেসে গম্ভীর হয়ে বলল,
আজ বৃষ্টিটা অন্যরকম, হাজার বছর পর পর মনে হয় এমন বৃষ্টি হয়, তাই না? হতে পারে। তারপর রাফু কিছুক্ষণ চিন্তা করার ভঙ্গি করে জিজ্ঞাসা করলো, এই বৃষ্টিটার নাম কি দেওয়া যায় বলো তো? শোভা দূরে সমুদ্রের গভীরে দৃষ্টি রেখে টুপটাপ করে ঝরে পড়া বৃষ্টিরাজের দিকে তাকিয়ে বলল, এক পশলা বৃষ্টি।